আসসালামু আলাইকুম। ইলম অর্জন জাকিয়া আবেদিন বিথি আপুর লেখা নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে সারার ভার্সিটিতে প্রথম দিন, খুব বেশি নার্ভাস না হলেও একটু তো বটেই। যদিও ওর সাথে আরও বেশ কিছু পুরনো বন্ধু বান্ধব একই ভার্সিটিতে ভর্তি হয়েছে। সবাই মোটামুটি একই পর্যায়ের স্টুডেন্ট ছিল কলেজে, আর তাছাড়াও সারার বাবা মোহাম্মদ সাইফ চৌধুরীর যথেষ্ট নাম রয়েছে বিধায় যে কোনো ভালো কোনো ভার্সিটিতেই ভর্তি হতে তার সমস্যা হওয়ার না। কিন্তু আর যাই হোক, সারা এই ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, পড়াশোনাতে সে কোনো ছাড় দিবে না, মেধা দিয়েই নিজের মর্যাদা অর্জন করবে বলে তার দৃঢ় প্রতিজ্ঞা। বড়লোক বাবার একমাত্র মেয়ে হওয়ায় বেশ দাপটেই সবসময় চলাফেরা করে সারা। সবসময় নিজস্ব একটা গাড়ি তার সাথেই থাকে, যেখানেই যাওয়ার প্রয়োজন হোক গাড়ি ছাড়া এক পাও নড়চড় নেই। আজও সে গাড়িতেই ভার্সিটিতে যাচ্ছে। ভার্সিটির কাছাকাছি একটা মোড় রয়েছে, যেখানেই হুট করেই গাড়িটা ব্রেক করে থামিয়ে দেয় ড্রাইভার। সারা যে ব্যাপারটা একদমই পছন্দ করে না, ঘটনার পরপরই সারা চিৎকার করে বলে উঠল, হোয়াট রাবিশ! তোমার প্রবলেম কি? হ্যাঁ, তোমাকে না বলেছি হুট করে এভাবে ব্রেক করবে না? কথাটা মাথায় থাকে না নাকি কানেই ঢুকে না? জাস্ট বোরিং। ড্রাইভার বলল, ম্যাডাম মস্ত বড় ভুল হইয়া গেছে, সামনে একটা রিকশা আয়া পড়ছিল যার লাইগা বুঝি নাই ম্যাডাম, মাফ কইরা দেন আমারে। সারা বলল, লাইক সিরিয়াসলি, তোমার কি রোজই এমন হয়? হোয়াটস ইউর প্রবলেম ইয়ার? ওকে ফাইন, আমি আজই বাবাকে বলবো, তোমাকে দিয়ে হবে না, জাস্ট ফেড আপ। ড্রাইভার বলল, মাফ কইরা দেন ম্যাডাম, সামনে দেহেন হইচই হইতাছে, রিকশাটা মনে হয় উল্টায় গেছে ম্যাডাম, আমার ভয় লাগতেছে, আপনি এল্লা নাইমা দেখেন ম্যাডাম প্লিজ। সারা বলল, হ সেট আপ। এই বলেই সারা গাড়ি থেকে না নেমেই জানালার কাঁচ নামিয়ে সামনে তাকিয়ে দেখল রিকশাওয়ালার মাথায় আঘাত লেগেছে। সম্ভবত গাড়ি দেখে সাইডে নিতেই দেওয়ালের সাথে লেগে গেছে। বাইরে থেকে আশেপাশের লোকজন ভীষণ চিৎকার চেঁচামেচি শুরু করেছে। সারা বিরক্তিকর একটা ভাব নিয়ে বাইরে নেমে এলো। সারাকে দেখে সবাই চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি ম্যাডাম, চোখে দেখতে পান না? নাকি গাড়িতে হর্ন নাই? হর্নটা যদি একটু দিতেন তাহলেই তো আর এমনটা হইতো না। বেচারা লোকটা আগেই সাবধান হইয়া সইরা যাইত। আরও অনেকেই অনেক কথা বলে চলেছে। কেউ বলছে পুলিশে দেখ, কেউ বলছে জরিমানা কর, আবার অনেকে বলছে এরকম বড়লোকদের কাছে এগুলো কিছুই না, হাতের ময়লা। আসলে সারা হর্ন একদম পছন্দ করে না, আর তাই ড্রাইভার হর্ন বাজাতেও ভয় পায়। গাড়ির মধ্যে উঠেই সারা খুব জোরে জোরে গান চালু করে দেয়, যেন বাইরের হর্নের শব্দ ওর কানে না আসে। এর আগেও এই সমস্যার জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে পুলিশ কেস অবধি হয়ে গেছিল। শুধুমাত্র সাইফ চৌধুরীর জন্য বেঁচে যেতে পেরেছে। হুট করেই সবার মাঝে থেকে একজন সালাম দিয়ে উঠল। সারা খুব একটা বুঝে উঠতে পারছে না কে সালাম দিল। তারপর সে আবার বলে উঠল, ম্যাম, সালাম দিলে উত্তর নিতে হয় এবং সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব। সারা ভাবছে, আজব তো, কে এই পাগলটা এরকম একটা ক্রাইসিসের মধ্যেও জ্ঞান দিতে এসেছে। এদের তো কাজই এই। ততক্ষণেও সারা লোকটাকে দেখতে পারেনি। মুস্তাকিন সবার ভিড় এড়িয়ে এবার সামনে আসলো, তারপর বলল, ম্যাম, আপনার আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল। আজকে আপনার সামান্য অসতর্কতার কারণে আমরা দুইটা মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছি। হ্যাঁ, মুস্তাকিনই রিকশা করে যাচ্ছিল। আর এই অ্যাক্সিডেন্টের কারণে মুস্তাকিনও আঘাতপ্রাপ্ত হয়েছে। তার হাতের কনুইয়ে এবং কপালে কেটে একটু রক্ত বের হচ্ছে। সারা কিছুক্ষণ মুস্তাকিনের দিকে তাকিয়ে ভাবছে, সিরিয়াসলি, এখনো এমন মানুষ আছে? উনার জায়গায় অন্য কেউ থাকলে অনেক খারাপ আচরণ করত। কথাগুলো নরমভাবে ভাবলেও সারা উত্তরটা নরমভাবে দিতে পারল না। হয়তো অভ্যাসগত কারণে। সারা বলল, হোয়াট ডু ইউ মেন বাই অসতর্কতা? অসতর্ক তো আপনার রিকশাওয়ালাও ছিল। তাকে না বলে আমাকেই শুধু বলছেন কেন? যত সব। এত কথা বাদ দিন। ক্ষতিপূরণ হিসেবে কত টাকা দিতে হবে তাই বলুন। এত কথা আমার পছন্দ না। মুস্তাকিন খুব একটা অবাক হলো না। কারণ বড়লোকের মেয়ে বলে কথা। এরকম দাম্ভিকতা তো থাকবেই। মুস্তাকিন বলল, না, কোনো প্রয়োজন নেই। আপনি যেতে পারেন। ধন্যবাদ। সারা কিছুটা ভ্রু কুঁচকে মুস্তাকিনের দিকে তাকিয়ে ভাবছে, যত সব ভালো মানুষই। এসব লোক দেখানো মানসিকতা একদম পছন্দ না। ভাবতে ভাবতেই কিছু না বলেই সেখান থেকে বিদায় নিয়ে সারা চলে গেল ভার্সিটি ক্যাম্পাসের দিকে। মুস্তাকিন মোড়ের একটা ঔষধের দোকানে যেয়ে ফার্স্ট এইড নিয়ে নিল। এবং নিজ খরচে রিকশাওয়ালাকেও ফার্স্ট এইড দিয়ে সামান্য কিছু টাকাও দিয়ে দিল, যেন আরও কিছু ঔষধ কিনতে পারে। এখনও ক্লাস শুরু হয়নি, সবাই ক্লাসে বসে বসে টিচারের জন্য অপেক্ষা করছে। সারা তার পুরনো ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছিল।
হুট করেই ক্লাসের সবাই দাঁড়িয়ে বলে উঠল, গুড মর্নিং স্যার। স্যার বলল, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। সবাই বেশ ইতস্তত হয়ে গেছে স্যারের নিজেই সালাম দেওয়ার জন্য। সারা অবাক হয়ে শুধু তাকিয়েই আছে, আমি কাকে দেখছি? হি ইজ মাই ক্লাস টিচার। ও মাই গড, প্রথম দিনেই স্যারের কাছে কালার হয়ে গেলাম। স্যার যদি এটা নিয়ে ক্লাসে কথা শোনায় সবার সামনেই, তো আমি অপমানিত হব। ধেত, আজকের দিনটাই নষ্ট। আজকেই কি হওয়ার ছিল? সারা যেন ভাবনার মাঝেই ডুবে আছে। এদিকে ক্লাসের সবাই যার যার সিটে ততক্ষণে বসে পড়েছে। সারা দাঁড়িয়ে তখনও ভেবেই যাচ্ছিল। মুস্তাকিন তার ভাবনার অবসান ঘটাতে বলে উঠল, এই যে ম্যাম, সবাইকে বসতে বলেছি, আর সবার মধ্যে আপনিও আছেন। সারা কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলছিল, মানে হ্যাঁ। মুস্তাকিন বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে বসুন। তারপর সবাই মুস্তাকিনের দিকে মনোযোগী দৃষ্টিতে তাকালো। মুস্তাকিন বলল, আজকে আপনাদের প্রথম ক্লাস এই ভার্সিটিতে, আর প্রথম ক্লাসটা আমার, এবং আমি আপনাদের ক্লাস টিচার। তাই সর্বপ্রথম আমি আপনাদের আমার পরিচয় দিচ্ছি কেমন? আমি মোহাম্মদ মুস্তাকিন বিন মেরাজ, বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করেছি। আলহামদুলিল্লাহ গত মাসের 1 তারিখেই ভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করেছি। হঠাৎ একজন স্টুডেন্ট, নাম আকাশ, সে বলে উঠল, স্যার আমরা তো ভাবলাম আপনি আমাদের ইসলাম শিক্ষা ক্লাস নিবেন। না মানে, আপনাকে দেখে তেমনই মনে হয়েছে। ক্লাসের অর্ধেকের বেশি স্টুডেন্টই হাহাহা করে হেসে উঠল। মুস্তাকিন বলল, প্লিজ আপনারা শান্ত হন। জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো ধারণা করেছেন। আমি বায়োকেমিস্ট্রির টিচার ঠিকই, তার আগে আমি একজন মুসলিম, একজন মুমিন। তাই একজন মুমিন ব্যক্তির যে সকল বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো মেনে চলার চেষ্টা করি। আর এই যে পোশাক, সেটা আসলে আমার হবি বা ইচ্ছে বলতে পারেন। এটা আমার ভালো লাগে। মুস্তাকিন প্রায় সবসময় পাঞ্জাবি পায়জামা পরিধান করে, আর মুখ ভর্তি দাড়ি থাকায় সবারই এমন ধারণা হয়। তাই এই ব্যাপারে সে এখন অভ্যস্ত। সবাই বেশ নীরবে কথাগুলো শুনছে, তাই মুস্তাকিন আবার বলল, আচ্ছা, যেহেতু কথাটা উঠেছে তাই এটা থেকেই সামনে আগাই। আচ্ছা, এই ক্লাসে ইসলাম ধর্মের কয়জন আছে একটু দেখি? যারা আছেন তারা একটু হাত দিয়ে ইশারা করুন তো প্লিজ। কথামতো ক্লাসের অর্ধেকের বেশি স্টুডেন্ট হাত দিয়ে ইশারা করে জানান দিল যে তারা ইসলাম ধর্মী। মুস্তাকিন আবারও বলতে শুরু করল, দেখুন, আমরা তো মুসলিম, তাই মুসলিম হয়ে মুসলিমকে সালাম দিতে হয়। এটা আমাদের ধর্মের শিক্ষা। এতে করে যে সালাম দেয় সে 90 নেকি সওয়াব অর্জন করে, এবং যে সালামের উত্তর নেয় সে 10 নেকি সওয়াব অর্জন করে। হাদিসে বর্ণিত আছে, এক সহিহ শুদ্ধ করে আগে আগে সালাম করা ও সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা। মুসলিম শরীফ, হাদিস নং 54, তিরমিজি, হাদিস নং 2699। ডট সালামু এর শুরুর হামজা এবং মিমের পেশ স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব। আলমগিরি 5:326। যে সালাম দিতে জানে না সে অবশ্যই অহংকারী। আর যার ভেতরে বিন্দুমাত্র অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অবশ্যই সালাম মনের সকল অহংকার দূর করে এবং একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। 5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব। বিষয়গুলো কি কি? উত্তর: 1 সালামের জবাব, 2 হাঁচির জবাব, 3 দাওয়াত গ্রহণ। 4 অসুস্থের শুশ্রূষা, 5 জানাজায় উপস্থিত হওয়া। অতএব আমরা মুসলিমরা একে অপরকে সালাম দিয়ে সালামের প্রসার ঘটাবো এবং নিজেদের আমলনামায় সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ। ক্লাসের সবাই নিশ্চুপ হয়ে মুস্তাকিনের কথা শুনছে। মনে হচ্ছে কোনো এক অতল গভীরতায় সবাই হারিয়ে গেছে। খুব মনোযোগী সবাই। এতটা মনোযোগ বোধহয় কোনো একটা ইম্পর্টেন্ট ক্লাসেও আসেনি। যত শুনছে ততই যেন সবার শুনতে ইচ্ছে করছে। মুস্তাকিনের কথার উত্তরে কেউ কেউ বলে উঠল, জি স্যার, এখন থেকে তাহলে আপনাকে সালামি দিব। মুস্তাকিন বলল, শুধু আমাকেই কেন দিবেন বলুন? সকল মুসলমানদেরই আমরা সালাম দিব ইনশাআল্লাহ। সবাই সহমত প্রকাশ করল। মুস্তাকিন বলল, আচ্ছা, আজকে এই ব্যাপারটা এখানেই থাক। আমরা ক্লাস শুরু করি কেমন? মুস্তাকিন নিজের ক্লাস শুরু করল। ক্লাসটা আজকে খুব একটা দীর্ঘ করেনি, যেহেতু আজকে তাদের প্রথম ক্লাস ছিল এবং পরিচয় পর্বটাও আজকেই সেরে নিতে হয়েছে। ক্লাস শেষ করে মুস্তাকিন টিচার্স রুমে চলে গেল এবং সবাই দাঁড়িয়ে মুস্তাকিনকে সালাম দিয়ে বিদায় জানালো। মুস্তাকিন বেশ খুশি। প্রথম দিনে ক্লাসের পড়াটা সেভাবে আগাতে না পারলেও ভালো একটা কাজ সবাইকে শেখাতে পেরেছে, আলহামদুলিল্লাহ। সারা পুরোটা ক্লাস নিস্তব্ধ ছিল, মনোযোগ দিয়ে শুধু শুনেই যাচ্ছিল। কেমন জানি বোধশক্তি হারিয়ে ফেলেছে মনে হচ্ছে, নিজের মধ্যে নিজেকে যেন পাচ্ছে না।
কি বলবে, কি করবে, কি হচ্ছে, কি হলো, এগুলোই যেন ওর মাথায় ঘুরছে। পরপর আরও 3টা ক্লাস শেষ করে সবাই ক্লাস থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলো। সারা ভাবছে একবার স্যারকে সরি বলা দরকার। স্যার হয়তো আমাকে খুব খারাপ ভাবছে। ধুর, কি যে করি। এসব ভাবতেই দেখে মুস্তাকিন ক্যাম্পাস ছেড়ে বের হয়ে যাচ্ছে। সারা পেছনে পেছনে দৌড়ে যেয়ে বলে উঠল, স্যার, স্যার। মুস্তাকিন পেছনে ফিরে তাকিয়ে বলল, জি বলুন, কিছু বলবেন? সারা বলল, আই এম রিয়েলি সরি স্যার। আমি সত্যি জানতাম না যে আপনি আমার স্যার। আর তাই সকালে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মুস্তাকিন ইটস ওকে, বাট সেখানে আমি না থেকে অন্য কেউ থাকলেও কিন্তু এমনটাই হতো। আপনার ড্রাইভারের সাবধান হওয়া উচিত। সারা বলল, জি স্যার, সরি। মুস্তাকিন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। বলেই মুস্তাকিন চলে গেল। সারা ভীষণ অবাক হচ্ছে, আজব লোক তো। আমার কথা যে শেষ হয়েছে তাকে কি আমি বলেছি? নিজেই আল্লাহ হাফেজ বলে চলে গেল। আজ অবধি তো এমনটা হয়ইনি। সে যে এই হোক, সব ছেলেরাই তো আমার সাথে আঠার মতো লেগে থাকার জন্য চেষ্টা করত। আর উনি কি না আমার দিকে তাকালেন না পর্যন্ত। এত কিসের অহংকার উনার? ধেত, আজকের দিনটাই আমার জন্য ভালো না, তাই এমন হচ্ছে। এসব বলে সারা গাড়িতে করে বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে গেল। কিন্তু পুরোটা রাস্তা সে ভাবছে, স্যার কি এমনই নাকি আমার সামনে একটু ভাবে চলছে? ধুর, যা আছে আছে, যত সব ঢং। দেখি কয়দিন এমন থাকে, সে নিজেই আমার সাথে কথা বলতে চাইবে। হুহু, যতই স্যার হোক আর যাই হোক, কালই দেখা যাবে কি হয়। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। গল্পটা ইনশা আল্লাহ শিক্ষণীয় হবে, যা থেকে সবাই একটু হলেও কিছু শিখতে পারবে। গল্পটা আমার কল্পনার হলেও বাস্তবিক। ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই জানাবেন ইনশা আল্লাহ। জাজাকিল্লাহু খৈরন। মুস্তাকিনের মা মোছাহ মোমেনা খাতুন খুব শান্ত স্বভাবের একজন মানুষ। তবে ছেলের ব্যাপারে ভীষণ সেন্সিটিভ, আর যাই হোক সে ছেলের দ্বিতীয়বারের মতো কোনো কষ্ট সহ্য করতে পারবে না। মুস্তাকিনের সামান্য আঘাত দেখেই যেন তার মা অস্থির হয়ে উঠেছে। কিভাবে হলো, কিভাবে চলিস? সাবধানে থাকতে পারিস না? এই বয়সে আমি এগুলো সহ্য করতে পারবো বল? তোর কিছু হয়ে গেলে তখন আমি কিভাবে থাকবো বল? বল না কিভাবে কি হলো? মুস্তাকিন বলল, আমাকে বলার সুযোগ দিলে তো বলবো নাকি মা, নিজেই তো একনাগাড়ে বলে চলেছ, আমি কি বলবো? মুস্তাকিনের মা বলল, হ্যাঁ বল, কিভাবে এত আঘাত পেলি? তারপর মুস্তাকিন মাকে সবকিছু খুলে বলল, এমনকি সেই মেয়েটি যে তার স্টুডেন্ট সেটাও বলল। মুস্তাকিন মূলত সবকিছুই মায়ের সাথে শেয়ার করে, কেই বা আছে আর মা ছাড়া। মুস্তাকিনের বাবা গত 2 বছর আগে মারা গেছে। মা প্রথম দিকে মেয়েটির উপর ভীষণ রাগী রাগী ভাব করলেও পরবর্তীতেই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা দিল যে সত্যিই তো বড়লোক মানুষেরা তো এমনই হয়। মুস্তাকিন আগের তুলনায় নিজেকে আরও গুছিয়ে নিয়েছে, প্রাত্যহিক একটা রুটিন হয়ে গেছে, ঠিক টাইমে খাওয়া, গোসল, নামাজ, কুরআন তেলাওয়াত, গল্প লেখা, একটু পড়াশোনা করা, ঘুমানো, সবকিছুই যেন সময়মাফিক। নিজেকে যে সবসময় এসবের মাঝে ব্যস্ত রেখে সব ভুলে থাকতে চায় তা মুস্তাকিনের মা খুব ভালোই বুঝতে পারে। কিন্তু ছেলেকে এই নিয়ে কিছু বলে ওঠবার সাহস পায় না। এখন সন্ধ্যা 7:30, এই সময়টাতে মুস্তাকিন একটু গল্প লিখতে বসে। মাগরিব নামাজের পরে মনটা ভীষণ শান্ত অনুভব হয়। আজও মা এক কাপ চা নিয়ে এসে বসে পড়ল বিছানার এক কোণে। মুস্তাকিন বোঝে মা বারবার কি বলতে চায়, কিন্তু সে আর তেমন কিছু চাই না। মা ও মুস্তাকিনের ভাষা বেশ বুঝতে পেরে নীরবেই চলে যায়। মুস্তাকিনের বেশ কয়েকটা গল্প জমে গেছে, নিয়মিত গল্প লিখলেও গল্পগুলো আর শেয়ার করা হয় না নিয়মিত। আজ ভাবছে একটা গল্প ফেসবুকে শেয়ার করবে, অনেকদিন তো ফেসবুকেও যাওয়া হয় না। নিজেকে এখন সব দিক থেকেই অ্যাক্টিভ করতে হবে। আবার সারা বাবাকে স্ট্রেইট বলে দিয়েছে তার এই ড্রাইভার চাই না। নতুন ড্রাইভার দিতে হবে, এই ড্রাইভারকে ছেড়ে না দিলেও তার জন্য নতুন ড্রাইভার রাখতে। আজকের মতো না হয় থাক, নেক্সট দিন যেন সে নতুন ড্রাইভার পায়, এটাই তার শেষ কথা। মোহাম্মদ সাইফ চৌধুরীর আর কিছু বলার নেই, বলার থাকলেও বা শোনে কে? প্রতিদিনের মতো আজও গাড়িতে হাই ভলিউমে গান ছেড়ে কলেজ যাচ্ছে। কানে হেডফোন লাগাবে না, এটাই তার সমস্যা। কানে হেডফোন লাগালেই এত সমস্যার সম্মুখীন হতে হয় না, কিন্তু কে কারে বুঝায়? আজ সারার ক্লাসে আসতে 5 মিনিট লেট, স্যার সহ বাকি সবাই ক্লাসও শুরু হয়ে গেছে। সারা ভাবছে আজব, 5 মিনিটেই ক্লাস শুরু, কেমন স্যার রে বাবা? সারা বলল, মে আই কামিন স্যার? মুস্তাকিন বলল, জি আসুন।
সারা বলল থ্যাংক ইউ স্যার। সারা তার সিটে যেয়ে বসে গেল, কিন্তু মুস্তাকিন আর কোনো জবাব দেয়নি। সারা মনে মনে ভাবছে, কি ভাব, থ্যাঙ্কস এর উত্তর জানে না নাকি, পচা লোক একটা, এত ভাব নেওয়ার কি আছে। মুশতাকিন ক্লাস শুরু করে দিয়েছে। আজ প্রথম চ্যাপ্টার পড়ানো শুরু করেছে। সবাইকে নোট করতে, বই খাতা বের করতে বলে মুস্তাকিন পড়াচ্ছে আর মাঝে মাঝে হোয়াইট বোর্ডে লিখছে। হঠাৎই মনে হলো একটা মেয়ে হয়তো তার দিকে ভীষণ কড়াভাবে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মুস্তাকিন বেশ ইতস্তত বোধ করলেও মেয়েটির সেদিকে খেয়ালই নেই। মেয়েটির নাম লাইসা, সারারই পুরনো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বললেই চলে, দুজনের বেশ খাতির। লাইসার এভাবে স্যারের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকার ব্যাপারটা হঠাৎই সারার চোখে পড়ল। এতে সারা খুব একটা অবাক হয়নি। লাইসার স্বভাবই এমন, ভদ্র স্বভাবের সুন্দর কোনো ছেলেকে দেখলেই হা করে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তাই সারাও আর পাত্তা দিল না। মুস্তাকিনের ইচ্ছে ছিল ক্লাসে পড়ানোর পাশাপাশি ইসলাম নিয়েও দুই একটা কথা সবাইকে বলে ক্লাস শেষ করবে। কিন্তু আজ আর তা হলো না। মুস্তাকিনের ক্লাসে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে। কেউ এভাবে ড্যাপ ড্যাপ করে তার দিকে তাকিয়ে আছে ভাবলেই ভীষণ ভয় হয়। গুনাহের সাগরেই যে বসবাস, কেউ সাগরে ডুব দেয় আর উঠতেই পারে না। আবার কেউ খুব কিনারায় যায়, কিন্তু ডুব দিতে ভয় পায়। আবার কেউ সাগরের কিনারায় যেতেও ভয় পায়। মুস্তাকিন ক্লাস শেষ করে খুব দ্রুত ক্লাস থেকে বেরিয়ে গেল। অন্য আরও একটা সেকশনে ক্লাস আছে, তবে থার্ড পিরিয়ডে, তাই সে টিচার্স রুমে বসে বসে একটা বই পড়ছিল। বইটির নাম সুন্নাহ। তা দেখে টিচার্স রুমে থাকা বেশ কয়েকজন টিচার চেপে চেপে টিটকারি মেরে ফিসফিসিয়ে কিছু একটা বলছিল, তা মুস্তাকিন বেশ টের পেয়েছে। কিন্তু কে কি বলল এতে তার কিছু যায় আসে না। থার্ড পিরিয়ডের পর মুস্তাকিন বাসায় চলে যাবে। আজ কেমন জানি অস্বস্তি লাগছে। ক্লাস শেষ করে মুস্তাকিন গেটের বাইরে একটা চায়ের দোকানে চা খাচ্ছিল। আশেপাশে বেশ কয়টা রিকশা ছিল ঠিকই, তবে গতদিনের রিকশাওয়ালার জন্য একটু অপেক্ষা করছে, দেখা হলে একটু খোঁজ নেওয়া যেত। হঠাৎ লাইসা আর সারা সামনে এসে হাজির, যদিও সারা একদমই আসতে চায়নি। লাইসা জোর করে সারাকে টানতে টানতে নিয়ে আসলো, সেটা মুস্তাকিনও টের পেল। লাইসা বলল, হাই স্যার, হাউ আর ইউ স্যার, আই এম লাইসা। মুস্তাকিনের অস্বস্তিটা বেড়ে গেছে। ওর এসব ফালতু প্যাচালওয়ালা গল্প একদম পছন্দ না। মুস্তাকিন সবসময় এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে। মুস্তাকিন বলল, জি আলহামদুলিল্লাহ, প্রয়োজনীয় কিছু বলবেন কি? লাইসা বলল, নো স্যার, নাথিং সিরিয়াস। মুস্তাকিন বলল, আচ্ছা তাহলে আসি। এই বলে চলে যেতেই লাইসা আবার স্যার স্যার বলে পেছনে থেকে ডেকে উঠল। মুশতাকিন বলল, দেখুন, প্রয়োজনীয় কোনো কথা না থাকলে প্লিজ আর আটকাবেন না, আমার যেতে হবে। লাইসা বলল, ওকে স্যার, ইউ আর সো গুড। মুস্তাকিন বলল, জাজাকিল্লাহু খৈরন। শুনুন, একটা কথা বলি। পুরোটা না বলতেই লাইসা বলে উঠল, ইয়েস স্যার, অফকোর্স, প্লিজ টেল। মুস্তাকিন বলল, প্রথমত আমি বাংলায় কথা বলা পছন্দ করি, আর দ্বিতীয়ত আমাকে প্লিজ অপ্রয়োজনে ডাকবেন না বা কথা বলবেন না। পড়াশোনার জন্য যদি কিছু বলার থাকে বলবেন, এর বাইরে না। আমার এসব কথা পছন্দ না, এবং আমি মেয়েদের সাথে অপ্রয়োজনে কথা বলিও না। তাই দয়া করে কথাগুলো একটু মনে রাখবেন। লাইসা বলল, জি স্যার। আচ্ছা স্যার, আপনি কি বিয়ে করেছেন? সারা বলল, লাইসা, কি হচ্ছে? স্যার কি বলল শুনিসনি? মুস্তাকিন বলল, জি আমি বিবাহিত, আসি, আসসালামু আলাইকুম। বলেই মুস্তাকিন চলে গেল। লাইসা ভেংচি কেটে বলছে, যত্ত সব ঢং, আমি সিউর উনি বিয়ে করেননি, এমনি আমাদের এগুলো বলছে। সারা বলল, বিয়ে করতেই পারে, তোকে মিথ্যে বলে স্যারের কি লাভ, তবে স্যার একটু বেশিই ভাব নেয়, এটা সত্যি। লাইসা বলল, হো হো, চল তো যাই। মুডটাই নষ্ট করে দিল। হ্যাঁ, মুস্তাকিন বিবাহিত, তবে স্ত্রীর সাথে আর কোনো সম্পর্ক নেই। মুস্তাকিনের প্রাক্তন স্ত্রী রাইসা অন্য একটা ছেলেকে বিয়ে করছে। মুস্তাকিন এবং রাইসা রিলেশন করে বিয়ে করেছিল। রিলেশনের 6 মাস যেতেই মুস্তাকিনের মাঝে এক পরিবর্তন আসে মুস্তাকিনের বন্ধু হাসিবের মাধ্যমে। হাসিব গোড়া থেকেই একজন ভালো মানুষ এবং দিনদার মুমিন ব্যক্তি। তার সাথে আলাপের ভিত্তিতেই আলহামদুলিল্লাহ মুস্তাকিন ইসলাম সম্পর্কে জানতে পেরেছে। প্রেম সম্পর্কটা হারাম জানার পর রাইসার সাথে আর হারাম সম্পর্ক রাখতে না চেয়ে বিয়ে করতে চায় বলে প্রপোজাল দেয়। প্রথমে রাইসা রাজি না হলেও পরে কি ভেবে রাজি হয়েছিল মুস্তাকিন আজও তা জানে না। তবে বিয়ের 1 বছরের মাথায় ছোটখাটো কিছু কারণ দেখিয়ে চলে যায় রাইসা। কারণগুলো ছিল, রাইসা একটা হুজুরের সাথে সংসার করতে পারবে না, আর হুজুরের বউ হিসেবে এত পর্দা নামাজ এত কিছু মানতেও পারবে না। মুস্তাকিন অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু রাইসা বুঝেনি। ডিভোর্স দিয়ে চলে যায়। তার 3 মাস পরেই মুস্তাকিনের বাবা মারা যায়।
একই সাথে দুইটা ধাক্কা খেয়ে মুস্তাকিন হতাশ হয়ে পড়ে। কিন্তু হতাশা তাকে গ্রাস করতে পারেনি। কুরআনের আয়াত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাণী মুস্তাকিনকে হতাশা কাটিয়ে আল্লাহর রহমতে স্বাভাবিক একটা সুন্দর, শান্তির জীবন দান করেছে। আলহামদুলিল্লাহ, মুস্তাকিন এখন ইসলামের আলোতেই সব সুখ শান্তি খুঁজে পেয়েছে। লাইসা আর সারার আরও একটা ক্লাস আছে, তাই তারা আবার ক্লাসে চলে গেল। তখন কি একটা কাজে গেটের কাছে এসেছিল বিধায় স্যারের সাথে কথা বলতে গিয়েছিল। মুস্তাকিন বাসায় এসে গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। মনের মধ্যে কেমন অস্থিরতা, অস্বস্তি কাজ করছে তাই। নামাজ শেষ করে একটা দোয়া আছে, অস্বস্তি কিংবা অস্বাভাবিক লাগলে দোয়াটি পড়তে হয়। সেইটাই বেশ কয়েকবার পড়ল। দোয়াটি হলো, হঠাৎ অস্বস্তি লাগলে বা অস্বাভাবিক অনুভূতি হলে أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضروني। আমি আল্লাহর পরিপূর্ণ কালামসমূহের দ্বারা আশ্রয় চাই তার ক্রোধ থেকে, তার শাস্তি থেকে এবং তার বান্দাদের অনিষ্ট থেকে, আর শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে। তারপর হালকা নাস্তা করে জিকির করতে করতে একটু ঘুমাতে গেল। একদম আসরের নামাজের জন্য উঠবে ইনশাআল্লাহ। সারা আজ ভীষণ শান্ত আছে, ওর কেন জানি মনটা ভালো লাগছে না। বাড়িতে এসেই ঘরের বেলকনিতে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। সারা বিশ্বাস করে গান শুনলে ওর মন ভালো হয়ে যায়, কিন্তু আজ আর কিছু হচ্ছে না। অশান্ত মনটা তবুও ভারী। হঠাৎ সারার মা শাহিদা চৌধুরী ফোন দিয়েছে। সারা ভাবছে, কি ব্যাপার, এই মহিলা কেন ফোন দিয়েছে? উনার তো আমাকে ফোন দেওয়ার কথা না, উনি তো আমাকে ফোন দেয় না, তবে আজ কেন? নাকি আমার মন খারাপ? এটা বুঝতে পেরে ফোন দিয়েছে। শুনেছি মায়েরা সব বুঝতে পারে, দূরে থাকলেও নাকি টের পায়। তাহলে কি তাই? নাহ নাহ, উনি তো আমার মাই না। আমার মা হলে আমাকে ছেড়ে অন্য একটা লোকের সাথে চলে যেতে পারতো না। সারা ফোনটা কেটে দিল। আরও বেশ কয়েকবার ফোন করলেও সারা ফোনটা ধরেনি। চেপে রাখা রাগ, অভিমান, জেদ ফোনটা ধরতে দিল না। সারার চোখ বেয়ে পানি পড়ছে। নাহ নাহ, আমি কাঁদছি কেন? আমি কাঁদব না, আমার কাউকে দরকার নেই। এসব ভেবে সারা বাসা থেকে বের হয়ে ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে বেরিয়ে গেল। নিজেকে ফ্রেন্ডসদের মাঝে ব্যস্ত রাখলে সারা সব ভুলে যায়। ভুলে যায় বললে ভুল হবে, ভুলে থাকার চেষ্টা করে। সারার মা সারার 5 বছর বয়সে সারার বাবার এক বন্ধুর সাথে পালিয়ে বিদেশ চলে যায়। তার 1 মাসের মধ্যেই সারার বাবার সাথে মায়ের ডিভোর্সও হয়ে যায়। সারা তখনও ছোট, তাই সারাকে সামলাতে কষ্ট হওয়ায় সাইফ চৌধুরীও আরও একটা বিয়ে করে নেন। একা সামলানো আসলেই সাইফ চৌধুরীর পক্ষে সম্ভব ছিল না। বিজনেস, মিটিং, সারা সব মিলিয়ে খুব হিমশিম খেতে হচ্ছিল বিধায় তার দ্বিতীয় বিয়ে। সাইফ চৌধুরীর দ্বিতীয় স্ত্রী রেহানা চৌধুরী বেশ ভালো, সারাকে নিজের মেয়ের মতোই ভালোবেসে বড় করেছে। সারার আবদারেই তাদের আবার সন্তান নেওয়া। সারা একটা কিউট বোন চেয়েছিল, কিন্তু একটা কিউট দুষ্ট ভাই পেয়েছে। সব ভালোবাসা সুখের মাঝেও নিজের মায়ের চলে যাওয়ার ব্যাপারটা সারাকে আজও কাঁদায়। সারাও নিজেকে বন্ধু বান্ধবদের নিয়েই শান্ত রাখে। ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। গল্পটি কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।